চলো সাবধানে খাওয়া দাওয়া করবি, রাত্রিরে বাইরে কোথাও করবি না। নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমি বিদিশা। গত কয়েক মাস থেকে আমার সেইভাবে কোনো ভিডিও পোস্ট করা হয়নি, কারণ আমি প্রায় 9 মাস পর বাড়ি গেছিলাম, মানে আমার দেশ ভারতবর্ষে। খুব স্বাভাবিকভাবেই সেখানে গিয়ে নিজেদের আপনজনদের পেয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। ভিডিওতে সেইভাবে আর মনোযোগ দিতে পারিনি। তবে দেখতে দেখতে এখন আমাদের দুজনেরই ছুটি শেষ, ফিরতে হবে প্যারিসে। নিজের বাড়ি ঘর সব কিছু ছেড়ে আসা একটু কষ্টকর। এখন আমরা এসে দাঁড়িয়েছি সব থেকে কঠিন মুহূর্তের সামনে, যেখানে আমাদের বাড়ির লোককে পিছনে ছেড়ে আমাদের দুজনকে এগিয়ে যেতে হবে সামনে কাজের জন্যে। সবার চোখে জল, আমাদেরও চোখে জল। তবে কষ্ট হলেও সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটাই হলো জীবন। কষ্ট হলেও এইভাবে সকলকেই এগিয়ে যেতে হবে। পিছনে থেকে গেল বাড়ি আর বাড়ির সকল সদস্যরা। এখন যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি বাড়ি থেকে দূরে থাকেন বা আপনাদের বাড়ির কেউ যদি আপনাদের থেকে দূরে থাকে, তাহলে এই কষ্টটা হয়তো আপনারা একটু হলেও উপলব্ধি করতে পারবেন। আর ইমোশনাল কথা বেশি না বাড়িয়ে এবার বলি আমার বাড়ির লোকেশন সম্পর্কে। এর আগেও আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, দিদি আপনার বাড়ি কোথায়? তো তার উত্তর এখন আমরা দেব। আমাদের বাড়ি হচ্ছে হুগলি জেলার গুড়াপে। বাড়ির সামনে যে রাস্তাটা দেখলেন তার একটা দিক চলে যাচ্ছে মগরা হয়ে চুচুড়া, আর একটা দিক যাচ্ছে তারকেশ্বর হয়ে আরামবাগ। এখন আমরা ডানকুনি পৌঁছে গেছি। এখানে স্বর্ণভদা এসছে আর একবার আমাদের সঙ্গে দেখা করার জন্যে। সেখানেই 5 মিনিট কথা বলে আবার আমরা এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যেই দুর্গাপুর এক্সপ্রেস অবস্থিত। সেই জন্য আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে আমাদের প্রায় সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট মতো। এই যে নিবেদিতা ব্রিজ হয়ে আমরা এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। যেহেতু বালি আর দক্ষিণেশ্বরের রাস্তাতে ভিড় হয়, তাই আমরা টোল দিয়ে নিবেদিতা সেতু হয়ে এয়ারপোর্ট যাওয়াটা বেশি প্রেফার করি। দেখুন, কথা বলতে বলতে প্রায় আমরা এয়ারপোর্ট এখন ঢুকে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে 5:30, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের দিকে। 1.5 ঘন্টার মধ্যে প্রায় আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর আমাদের ফ্লাইট হচ্ছে রাত 8:30টায়। আর এত লাগেজ নিয়ে এবার আমাদের বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে মা, ঠিক আছে। ভালোভাবে থাকিস হবে। হ্যাঁ গো, তুমি খামোখা দুশ্চিন্তা করো সব সময়। হ্যাঁ, খামোখা দুশ্চিন্তা করো, সব ঠিক আছে আমায় বলবি। আর ওর উপর চোটপাট কিছু করবি না বাবা। চোটপাট কিছুই করি না। হ্যাঁ ঠিক আছে। চলো সাবধানে খাওয়া দাওয়া করবি, রাত্রিরে বাইরে কোথাও ঘুরবি না। হ্যাঁ গো, হ্যাঁ। উনি সম্পর্কে আমার শ্বশুরমশাই, কিন্তু শ্বশুরমশাই বলাটা ভুল হবে। কখনো কখনো মনে হয় উনি আমার নিজের বাবার থেকে হয়তো আমাকে বেশি ভালোবাসেন। এই কথাটা হয়তো আমার নিজের বাবা শুনলে আমাকে বলতে পারেন, ও আচ্ছা তাই, ঠিক আছে দেখে নেব তোকে। কথা বলতে বলতে আমার হাজবেন্ডের খড়গপুরের আর এক জুনিয়র ভাই এসে উপস্থিত তার মিসেসকে নিয়ে আমাদের সঙ্গে দেখা করার জন্যে। পুরো রাস্তাটাই যেন আমরা
হ্রদ দেখা আর কলা বেচা করতে করতে এসেছি বলা চলে আজ। এখন আমরা একসঙ্গে একটু চা খেয়ে তারপরে রওনা দেব চেক ইন কাউন্টারের দিকে। যবে থেকে ভিস্তারা ফ্লাইটগুলো চেঞ্জ করে এয়ার ইন্ডিয়া করে দিয়েছে তবে থেকে আমাদের একটু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ব্যাগেজ অ্যালাউন্স নিয়ে। এত বছরের ট্রাভেল এক্সপিরিয়েন্সের এই প্রথম আমাদের এয়ারপোর্টের ট্রলি ব্যাগ খুলে জিনিসপত্র এদিক ওদিক করতে হয়েছে। না, ওই যে বললাম দিল্লিতে একটা ছোট লাগেজ একটা যেটা হাতে নিয়ে যাওয়ার কথা সেইটা একটা ওরা জমা নিল, বলে স্যার আসলে অনেকগুলো লাগেজ হয়ে যাচ্ছে তো এর জন্য চার্জ দিতে হবে না, কিছু না, আপনি সেখানে দিল্লিতে একটা ছোট লাগেজ কালেক্ট করে নিন, ছোটো লাগেজ একটা দিল্লিতে কালেক্ট করে নিতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার, সমস্যা কিছু নেই। আমাদের টিকিটে 3টে ছিল চেক ইন লাগেজ, যেটা আমাদের ডাইরেক্টলি প্যারিসে কালেক্ট করতে হবে, আর ছিল কেবিন লাগেজ 2টো, আর পিঠে একটা করে আমাদের ব্যাগ ছিল। আমাদের 2টো ফ্লাইট ছিল, একটা ছিল কলকাতা থেকে দিল্লি আর একটা দিল্লি থেকে প্যারিস, তার মানে একটা ডোমেস্টিক আর একটা ইন্টারন্যাশনাল। আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইটের মধ্যে 2টো কেবিন ব্যাগ নিয়ে উঠতে পারলেও সেটা ডোমেস্টিক ফ্লাইটে উঠতে পারবো না, তার জন্যই আমাদের একটু সমস্যা মুখোমুখি হতে হয়েছে। এরা আমাদের বলল হয় আপনাদের এক্সট্রা চার্জ দিতে হবে কিংবা আপনাদের কেবিন ব্যাগটা আমাদের কাছে জমা করে দিতে হবে চেক ইন লাগেজ হিসেবে। আর যদি আমরা পে করতে চাই তাহলে ডোমেস্টিক ফ্লাইট হলেও ইন্টারন্যাশনাল ব্যাগেজ রুলস হিসেবে পার ব্যাগ আমাদের 8 থেকে 9,000 টাকা পে করতে হতো। তো স্বাভাবিকভাবেই আমাদের কাছে ব্যাগ জমা দেওয়া ছাড়া আর কোনো অপশান ছিল না, মানে যে হ্যান্ডব্যাগ দুটো জমা দিচ্ছি সেই দুটো আবার আমাদের দিল্লিতে গিয়ে কালেক্ট করতে হবে। শুধু আমরা না, ফ্লাইটের বাকি প্যাসেঞ্জাররাও এয়ার ইন্ডিয়ার ওপর একটু বিরক্ত হয়েছিল। বোর্ডিং কমপ্লিট হওয়ার পর নিজের রাজ্যের মাটি থেকে শেষ বাড়ির মতো আর একবার বাড়িতে ফোনগুলো করে নিলাম। এবার নিজের রাজ্য ছেড়ে উড়ে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। উপর থেকে কলকাতা শহর আর হাওড়া, আর তার মধ্যেই আমাদের গঙ্গা নদীটিকে দেখতে অপূর্ব লাগছে। ফ্লাইটটি ছিল আমাদের ভিস্তারা, কিন্তু এখন পাওয়ার্ড বাই এয়ার ইন্ডিয়া বলতে হবে। ভিস্তারা ফ্লাইট হওয়ায় খাবারটা একটু ভালো ছিল। আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর তার সাথে দম আলু। সময় কাটানোর জন্যে ভাবলাম একটু স্ক্রিনে সিনেমা দেখা হোক। দেখতে দেখতে 1.5 ঘন্টার মধ্যে আমরা দিল্লি পৌঁছে গেছি। দিল্লিতে নেমেই প্রথম যেটা আমাদের করতে হবে, যে ক্যারি অন ব্যাগেজগুলো আমরা জমা দিয়েছি সেইগুলো আমাদের বেল্ট থেকে কালেক্ট করতে হবে। তার কিছুক্ষণ পরই আমরা জানতে পারি আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি চেঞ্জ করে ভিস্তারা করে দেওয়া হয়েছে। এরপর চেক ইন করে ইমিগ্রেশন আর সিকিউরিটি সারার পরও আমাদের হাতে বেশ কয়েক ঘন্টা ছিল, তাই আমাদের কাছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস থাকায় আমরা লাউঞ্জে চলে যাই একটু রেস্ট করার জন্য। শুধুই কি রেস্ট করার জন্যে? লাউঞ্জে সবাই খাচ্ছে আর আমি চুপ করে ঘুমোবো? একটু দৃষ্টিকটু, তাই আমিও বসে গেলাম থালা হাতে। ফ্লাইটে বোর্ড করার টাইম হয়ে গেছে, এখন প্রায় ভোর 3:45 আর আমাদের ফ্লাইট ছাড়ার টাইম হচ্ছে 4:55। কথা বলতে বলতেই সময় চলে এসছে দেশ ছেড়ে উড়ে যাওয়ার। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট সার্ভ হচ্ছিল, কিন্তু আমাদের কন্ডিশন ছিল না ব্রেকফাস্ট করার মতো। আমরা দুজনেই ঘুমে পাগল হয়েছিলাম। যখন চোখ খোলে তখন প্যারিস টাইমে প্রায় 10:45 বাজে। প্যারিস শহর প্রায় ঢুকবো।
এই যে ফ্লাইটের উপর থেকে আইফেল টাওয়ারটিকে খুঁজে পাওয়া গেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই মুহূর্তটা একটু শেয়ার করি। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। ল্যান্ড হওয়ার পর বেশ কিছুক্ষণ আমাদের রানওয়েতেই বসে থাকতে হয়েছিল, কারণ সামনের ফ্লাইটটা না উঠলে রানওয়ে ক্লিয়ার হবে না আর আমরা এয়ারপোর্ট অবধি পৌঁছতে পারবো না। ইউরোপের সবথেকে ব্যস্ততম এয়ারপোর্টের মধ্যে প্যারিস এয়ারপোর্টও একটা। এখন আমরা এত লম্বা ফ্লাইট থেকে নেমে বিরক্তির মুখে হাসি নিয়ে ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে চললাম। এরপর ব্যাগেজ কালেক্ট, এটা আর একটা মাথা ব্যথা বলতেই পারি। এখানে প্রায় আমরা 1 ঘন্টা অপেক্ষা করেছি ব্যাগ কালেক্ট করার জন্যে। এটা প্যারিসে খুব স্বাভাবিক, ফ্লাইট ঢোকার 1 ঘন্টা লেগে যায় এদের ব্যাগ আসতে। ব্যাগ এলেই আমরা রওনা দেব বাড়ির দিকে। এই যে আমার পুচকি সোনা আস্তে আস্তে আসছে। আই বাবা আই, তাড়াতাড়ি আই, চল বাড়ি যাই। এই যে এরা ট্যাক্সি করছে, আপনারা আবার নেমে এদের সাথে চলে যাবেন না, এগুলো এক প্রকারের স্ক্যাম। এরা আপনাকে মিটার ওয়াইজ একরকম টাকা বলবে আর লাস্টে আপনাকে পৃথিবী ঘুরিয়ে 400 ইউরোর বিল হাতে ধরিয়ে দেবে। আমি যখন ভারতবর্ষে যাই জানুয়ারি মাসে, তখন ছিল এখানে শীতকাল, মাসে একদিনও রোদ উঠতো না বললেই চলে। আর এখন যখন এসছি তখন এখানে বসন্তকাল চলছে, একদম রোদ ঝলমলে নীল আকাশ। এখন আমরা আরিয়ার-বি ট্রেন ধরে যাব শহরের দিকে। এটা হচ্ছে সবথেকে চিপেস্ট ওয়ে প্যারিস যাওয়ার। আর আপনারা প্যারিসের লোকাল ট্রান্সপোর্ট নিয়ে যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই সম্পর্কে একটা ভিডিও অবশ্যই করার। আমার হাজব্যান্ডের মান্থলি কার্ড আছে, কিন্তু আমার টিকিটটা পারচেস করতে হবে, তাই আমার হাজব্যান্ড এখন মেশিন ভেঙে টিকিট বার করার চেষ্টা করছে। যে হারে মেশিনটা ঠুকছে আমার মনে হচ্ছে ও ভেঙেই বের করবে। ফাইনালি মনে হচ্ছে 24 ঘন্টার ট্রাভেল এবার শেষ হতে চলল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেটি আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর যদি আপনারা নতুন হন চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।